প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াশোনা করব। আজকে আমাদের পাঠ হচ্ছে ভূগোল ও পরিবেশের ধারণা। এপার থেকে আমরা আজকে যা যা শিখব তা হলো ভূগোলের সংজ্ঞা, ভূগোলের পরিবেশের সংজ্ঞা, ভূগোলের পরিধি এবং ভূগোলের শাখা প্রশাখা। এই করোনাকালীন সময় অনলাইন ক্লাসে তোমরা যে যেখানে আছো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আমরা এখন মূল পাঠে চলে যাই। আমরা প্রথমেই ভূগোলের সংজ্ঞার বিষয়টি পড়ব। তো আমাদের ভূগোলের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি বা ভূগোল বলতে কি বুঝি, আমাদের পাঠ্য বইয়ের দিকে তাকালে আমরা বুঝব যে ভূগোল এই শব্দটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো ভূগোল শব্দটিকে আমরা দুটি ভাগ করলাম, একটা হলো ভূ আর একটা হলো গোল। ভূ শব্দের অর্থ হলো পৃথিবী এবং গোল শব্দের অর্থ মূলত আকার আকৃতিকে বোঝায়, আকার বা আকৃতিকে বোঝায়। সুতরাং ভূগোল শব্দের অর্থ হলো পৃথিবী গোলাকার। তাহলে ভূগোল সম্বন্ধে আমরা একটা ধারণা পেলাম যে পৃথিবীর গোলাকার অর্থাৎ পৃথিবীর আকার আকৃতি নিয়ে ভূগোলের আলোচনা। যদিও এটা খুব একেবারেই প্রাইমারি লেভেলের প্রাথমিক পর্যায়ের ধারণা। আমরা যদি ভূগোল শব্দটার ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি শব্দটাকে ব্যাখ্যা করি তাহলে আমরা কি পাই সেটা আমরা দেখব। এখন জিওগ্রাফি এই শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা দুটি শব্দ পাই, একটা হলো জিও আর একটা হলো গ্রাফি। জিও শব্দের অর্থ হলো আর্থ অথবা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দটি থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর বর্ণনায় মূলত ভূগোল। তাহলে ভূগোল বলতে আমরা কি বুঝি? আমরা পাঠ্য বইয়ে অনেক মনীষী ভূগোলবিদ তারা ভূগোলের সংজ্ঞা প্রদান করেছেন। আমরা সেই পাঠ্য বইয়ে ভূগোলবিদদের সংজ্ঞাগুলো নিয়ে একটি পড়াশোনা করব। আমরা পাঠ্য বইয়ের সাথে আর বোর্ডের সংজ্ঞাগুলোর সাথে একটু মিলিয়ে দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে অধ্যাপক ম্যাককনি বলেছেন যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাই হলো ভূগোল। এরপরে অধ্যাপক কার্ল রিটার বলেছেন যে ভূগোলকে বলেছেন যে পৃথিবীর বিজ্ঞান। এবার আলেকজান্ডার ফন আম্বোল্ট বলেছেন যে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনা এর অন্তর্ভুক্ত। তাহলে সংজ্ঞাগুলো থেকে আমরা যদি একটু ব্যাখ্যা করি যে মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর আলোচনা বা বর্ণনা হলো ভূগোল। এখানে দুটি বিষয় আছে, একটা হলো মানুষ এবং তার আবাসভূমি এবং পৃথিবী। তিনটা জিনিস আমরা পেলাম যে মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনা। সুতরাং ভূগোলের মধ্যে কি আছে? মানুষ আছে এবং পৃথিবী আছে। মানুষের সাথে পৃথিবীর যে সম্পর্ক এটা এই সংজ্ঞার মধ্যে পাওয়া যায় ভূগোল। এরপরে অধ্যাপক কার্ল রিটার বলেছেন যে ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। এখন বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? পৃথিবীর বিজ্ঞান বলতে বুঝি অর্থাৎ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুরই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের পরে যে সত্য প্রমাণিত হয় সেটাই হলো বিজ্ঞান। তাহলে পৃথিবীর বিজ্ঞান বলতে পৃথিবী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে যে সিদ্ধান্তে আমরা উপনীত হই, যে বিষয়বস্তুকে আমরা পর্যবেক্ষণ করি,
সত্য বলে প্রমাণিত করতে পারি, সেটাই হলো পৃথিবীর বিজ্ঞান। সুতরাং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, প্রকৃতি আছে, গাছপালা আছে, নদী নালা আছে, খাল বিল, মানুষ, প্রাণী, সব কিছুই কিন্তু এই পৃথিবীর বিজ্ঞানের মধ্যে পড়ে যায়। এরপরে আলেকজান্ডার হাম্বল বলেছেন যে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ প্রকৃতি বলতে আমরা যা বুঝি সেই সম্পর্কিত বিজ্ঞান, প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা এবং আলোচনা অন্তর্ভুক্ত। সুতরাং আমরা এই সংজ্ঞা কয়টা ব্যাখ্যা করে যা পাই যে পৃথিবীর পরিবেশের সাথে, পৃথিবীর পরিবেশের সাথে মানুষ ও অন্যান্য প্রাণী যা কিছু আছে তার মধ্যে সেগুলোর বর্ণনা, এই উপাদানগুলো অর্থাৎ মানুষ বা অন্যান্য প্রাণীর সাথে পৃথিবীর মধ্যে যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কিত আলোচনা, এর বর্ণনা, এর মধ্যে কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করা, এগুলি হলো মূলত আমাদের ভূগোল বা ভূগোলের আলোচনার বিষয়। সুতরাং একথা আমরা বলতে পারি যে ভূগোল হলো এমন একটি শাস্ত্র যা পাঠে আমরা মানুষ ও অন্য জীব এবং পৃথিবীর মধ্যে যে আন্তঃসম্পর্ক, যে পারস্পরিক মিথস্ক্রিয়া আছে, সেটা কি আমরা ভূগোল বলি। শিক্ষার্থীরা, এবার আসি আমরা পরিবেশের সংজ্ঞায়। একজন পরিবেশ বিজ্ঞানী পার্ক বলেছেন, পরিবেশ বলতে স্থান ও কালের, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল। স্থান ও কালের পরিবর্তনের সাথে সাথে পরিবেশও পরিবর্তিত হয়। তাহলে কি বলেছেন যে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল। তাহলে তিনটা জিনিস, একটা পেলাম স্থান, একটা পেলাম কাল এবং একটা পেলাম মানুষ, এবং এই তিনটা জিনিসকে ঘিরে যা কিছু আছে তা সব কিছুই মিলে আমাদের পরিবেশ। স্থান ও কাল পরিবর্তিত হলে এর সাথে সাথে পরিবেশও পরিবর্তিত হয়। তাহলে মোটামুটি আমরা পরিবেশ বলতে তিনটা উপাদান পেলাম। একটা হলো স্থান অর্থাৎ জায়গা, আর একটা হলো কাল মানে সময়, আর একটা হলো মানুষ। সুতরাং মানুষ, স্থান, কালকে কেন্দ্র করে আর চারদিকে যা কিছু আছে, যে সমস্ত বিষয় মানুষের সঙ্গে সম্পর্কিত, যে সমস্ত বিষয় স্থানের সাথে সম্পর্কিত, যে সমস্ত বিষয় সময়ের সাথে সম্পর্কিত, সব কিছু মিলেই মূলত পরিবেশ। তাহলে স্থান ও কালের পরিবর্তনের সাথে সাথেই আমাদের পরিবেশেরও পরিবর্তন হয়। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের পরিবেশ এবং ইউরোপ কান্ট্রির পরিবেশ আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, তাহলে দুইটা ভিন্ন স্থান এবং দুইটা ভিন্ন স্থানের পরিবেশ ভিন্ন রকমের। যেমন গাছপালার কথা বলি, যে শীত অঞ্চলের গাছপালা এক ধরনের, আমাদের দেশের যে আবহাওয়া সেখানে গাছপালা একই রকমের। আমরা যদি কালের পরিবর্তনের কথা ধরি, তাহলে দেখা যায় যে প্রাচীন যুগে অর্থাৎ বরফের যুগ বা উষ্ণ যুগ আছে পৃথিবীতে, এরকম বরফের যুগ বা মানে এই বরফের যুগে পৃথিবীর আবহাওয়ার অবস্থা বা পরিবেশ অবস্থা ভিন্ন রকম ছিল। এখন আবার উষ্ণ যুগ চলতেছে, এখন পরিবেশ ভিন্ন রকম। এবং এই পরিবেশকে মানুষ কিন্তু প্রভাবিত করে, মানুষ পরিবর্তন করে দেয়, নতুনভাবে মানুষ সৃষ্টি করে এই পরিবেশ। সুতরাং আমরা মোটামুটি একটা পরিবেশের ধারণা পেলাম। এখানে পরিবেশের বা উপাদান বলতে যেমন মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি নিয়ে মানুষের পরিবেশ। পরবর্তীকালে এর সঙ্গে যোগ হয়েছে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কার্যাবলী। অর্থাৎ মানুষ পরিবেশকে যে প্রভাবিত করে সেটা হচ্ছে মানুষ পরিবর্তন করে। কিভাবে করে? সামাজিকভাবে, সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে তোলার জন্য, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলীর জন্য। এখন কিভাবে? যেমন অর্থনৈতিক কোনো একটা প্রাকৃতিক পরিবেশ, সেটাকে পরিবর্তন করে আমরা সেখানে একটা শিল্প কারখানা গড়ে তুলতে পারি। কী করলো মানুষ? তাহলে একটা প্রাকৃতিক পরিবেশকে পরিবর্তন করে একটা শিল্প বা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে পারে। এখানে একটা কি বলে কালচারাল, সাংস্কৃতিক স্থান তৈরি করতে পারে। এভাবে পরিবেশ স্থান ও সময়ের প্রেক্ষিতে মানুষ দ্বারা পরিবর্তিত হয় এবং অনেক সময় প্রকৃতি দ্বারাও পরিবর্তিত হয়। তাহলে পরিবেশ বলতে আমরা তিনটা জিনিস বুঝলাম: স্থান, কাল, মানুষ। সময়ের সাথে
পরিবেশ প্রভাবিত হয়, আর এই প্রভাবক হিসাবে কাজ করে মূলত মানুষ। তাহলে আমরা এখন দেখব যে পরিবেশের উপাদান মূলত দুই প্রকার, একটা হলো জীব উপাদান আর একটা হলো জড় উপাদান। জীব উপাদানের উদাহরণ হলো মানুষ, গাছপালা, পশু পাখি, আর জড় উপাদান মাটি, পানি, বায়ু ইত্যাদি। তাহলে পরিবেশ, এখন জীব উপাদান বলতে আমরা আসলে যা বুঝি যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বংশ বৃদ্ধি হয়, হ্যাঁ, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তারাই মূলত জীব। আর জড়বস্তু যারা এই জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে তা হচ্ছে এই জড়বস্তুর মধ্যে নাই, আচ্ছা তাদের জীবন নাই, তারা খেতে পারে না, তাদের বৃদ্ধি হয় না, তাদের জন্ম মৃত্যু কিছুই নাই। তো জড় উপাদান হলো কি মাটি, পানি, পাহাড়, পর্বত, নদী, সাগর ইত্যাদি। সুতরাং পরিবেশের উপাদান হলো দুই প্রকার, জীব উপাদান, জড় উপাদান। যাদের জীবন আছে, যারা খেতে পায়, বংশবৃদ্ধি করতে পারে, নিজের বৃদ্ধি হয়, মৃত্যু আছে, জন্ম আছে, এটা হলো জীব উপাদান। আর জড়বস্তু যাদের জীবন নেই, যারা নড়াচড়া করতে পারে না, যাদের বৃদ্ধি হয় না, তারাই হলো মূলত জড় উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব যে ভূগোলের পরিধিটা কেমন। ভূগোলের পরিধি বলতে, ভূগোল তো মূলত পৃথিবী নিয়ে আলোচনা করে, সুতরাং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তা তো অবশ্যই ভূগোলের পরিধির মধ্যে পড়ে। এরপরে বলা আছে প্রকৃতিও ভূগোলের পরিধির মধ্যে পড়ে। শুধু পৃথিবী না, পৃথিবীর বাহিরেও যা কিছু আছে তাও মূলত ভূগোলের পরিধির মধ্যে পড়ে। এখন পৃথিবীর বাহিরে কি আছে? সৌরজগৎ আছে, গ্রহ নক্ষত্র আছে, উল্কা আছে, এই সমস্ত বিষয় মূলত পৃথিবী এবং পৃথিবীর বাইরের, এগুলো নিয়ে ভূগোলের পরিধি গঠিত। বিজ্ঞান, আমরা পাঠ্য বইয়ে থেকে একটু যদি শিখি যে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখানে নানা রকমের বিষয়, যেমন ভূমিরূপ বিদ্যা, আবহাওয়া বিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা বিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোলের অন্তর্ভুক্ত বিষয়। তাহলে ভূগোল যে বিষয়গুলো ভূগোলের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হলো ভূমিরূপ বিদ্যা, অর্থাৎ ভূমিরূপ বিদ্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, সমভূমি, মালভূমি, এই সমস্ত বিষয় নিয়ে মূলত ভূগোল আলোচনা করে। আবহাওয়া বিদ্যা, পৃথিবীর আবহাওয়া কেমন, কোন অঞ্চলের আবহাওয়া কীরকম, কোন অঞ্চলের আবহাওয়ায় কী ধরনের ফসল উৎপাদিত হয়, কী ধরনের গাছপালা হয়, কী ধরনের মানুষ বসবাস করে, কী ধরনের প্রাণীর বসবাস আছে, এগুলো মূলত আবহাওয়াবিদ্যার অন্তর্ভুক্ত। এরপরে আছে সমুদ্রবিদ্যা। সমুদ্রবিদ্যা হতো সমুদ্রে নিয়ে আলোচনা, সমুদ্রের তলদেশে কি আছে, সমুদ্রে কত ধরনের প্রাণী আছে, কি প্রকারের মাছ আছে, সমুদ্রের পানির ডেনসিটি, পানির গভীরতা কেমন, সমুদ্র স্রোত, সমুদ্র উপকূলীয় কি বলে যে সমুদ্র উপকূলের অঞ্চলের মানুষের জীবনধারা মূলত এই সমুদ্র বিদ্যার আওতায় পড়ে। এরপরে আছে মৃত্তিকা বিজ্ঞান। মৃত্তিকা বিজ্ঞান হচ্ছে যে কোন অঞ্চলের মাটি কীরকম, এই মাটিতে কী ধরনের ফসল ফলে বা মানুষ কী ধরনের আবাসভূমি গড়ে তুলতে পারে। যেমন উর্বর মাটিতে অবশ্যই ফসল ভালো পারে, এখানে অনুর্বর মাটি যেখানে সেখানে তো ফসল ভালো হয় না। এরপর আমরা ধরতে পারি যে সমতল অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সমতল অঞ্চলে বসবাস করা মানুষের জন্য খুবই সহায়ক, কিন্তু পাহাড়ি অঞ্চল বা মরুভূমি অঞ্চলে মানুষ বসবাস করা অত সহজ নয়। প্রাণীবিদ্যা, পৃথিবীর কোন কোন অঞ্চলে কী রকমের প্রাণী রয়েছে তার বর্ণনা মূলত এই ভূগোলের আলোচ্য বিষয়। এরপরে সমাজবিদ্যা, ভূগোলের একটা পরিধির মধ্যেও সমাজবিদ্যা পড়ে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের যে সামাজিক কৃষ্টি কালচার, নিয়ম নীতি, ধর্মকর্ম, এ পরিবেশ দ্বারা এবং স্থান দ্বারা প্রভাবিত হয়। এরপরে অর্থনীতি, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড তা পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, সুতরাং এটাও ভূগোলের পরিধির মধ্যে। রাজনীতি, বিভিন্ন রাজনীতির বিভিন্ন
ফ্যাক্টর বা উপাদান উপকরণ তাও ভূগোলের দ্বারা প্রভাবিত হয়, এটা ভূগোলের পাঠ। সুতরাং আমরা বলতে পারি যে ভূগোলের বিষয়বস্তু বা পরিধি প্রাথমিককালে খুব কম থাকলেও এটা এখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসে আমরা ভূগোলের শাখা এবং প্রশাখার বিষয়ে। প্রধানত ভূগোলের শাখা হলো দুইটি, একটা হলো প্রাকৃতিক ভূগোল আর একটা হলো মানবিক ভূগোল। এখন এই প্রাকৃতিক ভূগোলকে আবার আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে একটা হলো জীবভূগোল, জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল বা বিদ্যা, সমুদ্রবিদ্যা, প্রাণীবিদ্যা। তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের দুইটা পার্ট, প্রাকৃতিক ভূগোল এবং মানবিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এর মধ্যে আছে জীবভূগোল, জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ও সমুদ্র প্রাণী। আর মানবিক ভূগোলকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, তারপরে আছে দুর্যোগ সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা। আমরা আমাদের পাঠ্য বইয়ে এই ভূগোলের যে বিভিন্ন শাখা প্রশাখার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, আমরা একটু বাসায় বসে এগুলোকে স্টাডি করব, এগুলোকে পড়াশোনা করব। তাহলে আমাদের এই ভূগোল ও পরিবেশের যে ধারণা, এটা আমাদের কাছে খুব স্পষ্ট হবে। আমরা এই বিষয়ে একটা ভালো জ্ঞান অর্জন করতে পারবো এবং এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে অবশ্যই আমরা পারবো। তাহলে এই করোনাকালীন সময় আজকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং বাসায় পড়াশোনা করবে, যাতে করে এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে তোমরা উত্তর করতে পারো। সবাইকে ধন্যবাদ।